যারা উপস্থিত রয়েছেন, আলোচক দিনে যারা উপস্থিত রয়েছেন এবং যারা সামগ্রিক আছে সবাইকে সালাম, শুভেচ্ছা এবং সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে আয়োজকদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, কারণ গত প্রায় যেটা আমার কাকা বলে গেলেন যে আমরা পূর্ববর্ষ আজকে আসলে আব্বার ১৬তম মৃত্যুবার্ষিকী ২০১০ সালে ২৪শে জানুয়ারি ইন্তেকাল করেন। এবং আমি আজকে এখানে আসার আগে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আব্বার যে কবরটা আছে সেটা জিয়ারত করে এসেছি। আসার পথে চিন্তা করছিলাম যে আসলে অনেকগুলো কথা মনে পড়ছিল, স্মৃতি মনে পড়ছিল। তার মধ্যে একটা যেটা মনে হলো যে যেদিন বাবাকে দাফন করা হবে সেদিন কিন্তু ইত্তেফাক থেকে এবং জাতীয় ক্লাব থেকে রিকোয়েস্ট করা হচ্ছিল যে আবার মরদেহ নিয়ে আসা হয়। আবার একটা স্পিক একটা ইনস্ট্রাকশন ছিল আমাদের মধ্যে যে তার বিরুদ্ধে পাওয়া যাবে না, সরাসরি গুরুস্থানে চলে যাবে। এবং ইত্তেফাকের রিকোয়েস্ট আমরা ডিক্লাইন করি এবং প্রেস ক্লাবের রিকোয়েস্ট আমরা ডিক্লাইন করি। আর বাস্তবতাটা হচ্ছে যে যারা আপনার সাংবাদিকতা করছেন, আমি নিজে যদি সাংবাদিক হিসেবে কাজ করেছি এবং সেই সূত্র ধরে বলি যে ইত্তেফাকের কাছে অনেক পাওনা ছিল, সেগুলো আমরা পাইনি। ইনকালের কাছে অনেক পাওনা ছিল, আমরা পাইনি। আমি আস্তে আস্তে যেটা ভাবছিলাম যে আব্বাকে আসলে সবাই ব্যবহার করেছে, কিন্তু আব্বাকে আসলে আব্বা আসলে মানে সারাজীবনভর দিয়ে গেছেন, কিন্তু ঢুকে গেছেন এই বাস্তবতা। আমি যেটা বলতে চাই তাহলে আমার বাবার কারণে, বাবার রাজনৈতিক পরিচয় হোক, তার লেখনের কারণেই হোক, তার মূল্যবোধের কারণে হোক, আমাদেরকে নানাভাবে আমাদের পরিবারকে কিন্তু আসলে বিপর্যস্ত হতে হয়েছে। আমি সেই বিপর্যয় যাবো না, খালি আপনাদেরকে তথ্য দিয়ে আমি শেষ করছি। সেটা হচ্ছে যে আপনারা অনেক হয়তো জানেন না, ৭১ সালে মুক্তিযুদ্ধের পরে ২৫শে মার্চের রাত্রে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, সেই কালো রাতের পর থেকে সম্ভবত প্রথম অনেক সেদিন অনেকগুলো পত্রিকা মানে দৈনিক ইত্তেফাক থেকে শুরু করে পিপলস পত্রিকা থেকে অনেক পত্রিকা কিন্তু আক্রান্ত হয়েছিল। আব্বা ছিলেন সম্ভবত অনেক সাংবাদিকদের মধ্যে আব্বাকে অ্যারেস্ট করা হয়েছে। আব্বাকে অ্যারেস্ট করা হয়েছিল পাকিস্তানিরা আব্বাকে ৭ দিন আর ১০ দিনের মতো ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে আটক করে রাখে। তার একটা বড় কারণ ছিল যে আব্বা, আমরা মিরপুরে যে বাসায় থাকতাম সেই সেখানে ওই মিরপুরের সেই নামটা হচ্ছে যে গোলাটেকের কাছে যে বাসাটা ছিল, ওই ৭১ সালে সেই বাসায় থাকায় আব্বা এবং আব্বাদের বেশ কিছু বন্ধুরা মিলে ওখানে বিহারিদের উৎপাত ছিল এবং বিহারিরা বাঙালিদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাবারা তাদের বন্ধুদের সাথে মিলে পরীক্ষা খনন করে তারা বন্দুক যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তবে এই অপরাধে আমার বাবাকে গ্রেফতার করা হয়। যাই হোক, আব্বা মানে প্রাণ বেঁচে গিয়েছিলেন, তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়। সাংবাদিকতার জগতে যদি আমি দেখি তাহলে সেই বৈক আজাদ থেকে শুরু করা কিংবা মাসিক মোহাম্মদী থেকে শুরু করা, স্বাধীনতার পর আবুল বসর আহমেদের সহযোগিতা, তিনি ইত্তেফাকে জয়েন করলেন সহকারী সম্পাদক হিসেবে। পরবর্তীতে ওনার একটা বিখ্যাত কলাম আপনারা অনেকেই জানেন যে ইসলামা পাত্র লোক হিসেবে কলাম লিখতেন এবং পরবর্তীতে একটা পর্যায়ে উনি বাহারেনের অ্যাম্বাসেডর ছিলেন প্রায় ৪ বছর, ৪ বছর পরে। তো আমি ওনার যে সাংবাদিকতার জীবন, যে বয়ধনের ক্ষেত্রে কিছু না বলে এখানে এটুকু বলি যে আমার মা এখনো বেঁচে আছেন, আপনারা সবাই দোয়া করবেন। আমি বড় ছেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এখানে আছি। আমার বোর্ড একমাত্র বোর্ড যে ছিল, সেই বোর্ডটা আসলে আপনারা জানেন না, হয়তো অনেকেই জানেন হয়তো যে অ্যাডভোকেট ফাহমিদ আক্তার বিদ্রুপকে তার নিজ বাসগৃহে ২০১৫ সালে নির্মমভাবে হত্যা করা হয় এবং এখন পর্যন্ত সেই হত্যা পুনরায় বিবেচনা করতে পারেনি। সুতরাং আমার ছোট ভাইটি আছে, দেশের বাইরে আছে, আমাদের পরিবারে এই হচ্ছে সংক্ষিপ্ত পরিচয়। বাবার কাছ থেকে পাওয়া কতগুলো জাস্ট মূল্যবোধ যেটা আমরা বলি সেটা হলো যে প্লেইন লিভিং এবং হাই থিঙ্কিং, এটাই হচ্ছে আমাদের মূলমন্ত্র। এবং বাবা খুব সহজ সরল জীবনযাপন করতেন, এতটাই সহজ সরল জীবনযাপন করতেন যে 2 পায়ে 2 স্যান্ডেল যে অফিসে চলে গেছেন, হ্যাঁ, উনি কিন্তু খেয়াল করেন না যে কোন আসলে কোন জিনিসটা পড়ে গেছেন। কিংবা এবং বাবাকে আমরা দেখেছি ছোটবেলা থেকে একটা জিনিস খুব ভালো লাগতো, বাবা দেরি করে বাসায় ফিরতেন, রাত ১২টা ১টা হয়ে যেত, আমরা জেগে থাকতাম, যাই থাকতেন না কেন বাবাকে সুন্দর করে একটা চকলেট নিয়ে আসতেন আমাদের ভাই বোনদের জন্য। আর টিকটিকির ডিম বলে একটা জিনিস আছে যেটা আমরা তখন পেতাম, সেটা কিন্তু আমাদেরকে দেওয়া হতো। তো সুতরাং এই যে বাবা আমাদের সন্তান হিসেবে অনেক কিছু বলতে পারি, অনেক কথাও আছে। পারিবারিক অ্যালবাম ছাড়তে গিয়ে একটা ছবি পেয়ে চমকে গেলাম, কি ব্যাপার, মাও সেতুংয়ের সাথে বাবার ছবি, ১৯৭০ সালে মাও সেতুংয়ের সাথে বাবার ছবি, এবং এটার ব্যাকগ্রাউন্ডটা আমি পরবর্তীতে নানারকমভাবে জানতে পেরেছি। সুতরাং ওই কথাগুলো না বলি, ৭২ সাল থেকে শুরু করে ৭৫ পর্যন্ত যে পরিণতি, এবং সেখানে কিন্তু ওই সময় যে আওয়ামী লীগ সরকার ছিল, আমি যতটুকু জানি সত্য ঘটনাটি বলি, সেটা হচ্ছে বঙ্গবন্ধু কিন্তু আসলে বাবাকে ডেকে কিন্তু শাসন করেছিলেন যে তোমার লেখা কিন্তু খুব মারাত্মক রকমের কিন্তু আমাকে তুমি আক্রমণ করে লিখছো।
তার পরবর্তীতে যেটা হয়েছিল যে 75-এর পরবর্তীতে যে আবার বাকশালে কিন্তু জয়েন করেন, অনেকে তো জানেন না, বাংলাদেশে বাকশালে যে আপনার 600 জন সাংবাদিক জয়েন করেছিল আব্বা তো আপনাদের ছিলেন, এবং সেই সাংবাদিকতা সূত্র ধরে কিন্তু আব্বা যে চেতনা থেকে সাংবাদিকতা করেছেন, দেশের প্রতি সব থেকে, ধর্মের প্রতি সব থেকে এবং জাতীয়তাবাদী যে চেতনা সব থেকে, সেটা সূত্র ধরে 75-এর পরবর্তীতে তারপরে 82 সালের পর থেকে এই মাঝখানে কিন্তু আব্বা মাসিক ডাইজেস্ট, ঢাকা ডাইজেস্ট বলে একটা পত্রিকা আছে, এবং সেই পত্রিকাতেও কিন্তু আব্বা নিয়মিতভাবে গণতন্ত্রের পক্ষে লিখতেন, এবং এই লেখনীগুলো জেনারেল জিয়াউর রহমানের কিন্তু দৃষ্টি আকর্ষণ করে। উনি একাধিকবার বাবাকে ডেকে নিয়ে গিয়েছিলেন যে বোঝার জন্য যে আসলে গণতন্ত্র বদলে আসলে কি বুঝে। বাবা গণতন্ত্রের খালি বুঝতেন, একটা জিনিসই বুঝতেন, সেটা হচ্ছে গণতন্ত্রের যদি কোনো সংস্কার করতে হয় সেটার জন্য আসলে সবচেয়ে বেশি প্রয়োজন আরো বেশি গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রের জন্য নির্বাচনটা সহজ সবসময় হতে হবে, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হতে হবে, এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়াতে আসলে শাসন ব্যবস্থা চলতে হবে। এটা ছিল আসলে বাবার মূলমন্ত্র। সেক্ষেত্রে বাংলাদেশের স্বকীয়তা, বাংলাদেশের আদর্শ, বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ যেটা সংস্কৃতিতে আমরা ধারণ করি, এর বাইরে কিন্তু কোনো কিছু তুমি আপোষ কখনোই করেননি। সুতরাং সেক্ষেত্রে ওই যেটা হয় আর কি, যে আব্বা হয়তো তাকে, আপনারা অনেক হয়তো মনে করেন যে ওনাকে বিএনপি সাংবাদিক, আওয়ামী লীগের তাকে মনে করে সে রাজাকার, তারপরে বামপন্থীরা তাকে মনে করে সে হচ্ছে দুষ্ট লোক, কিংবা অনেক কিছু বাবাকে নানাভাবে চিত্রিত করেছে। কিন্তু সন্তান হিসেবে আমি এতটুকু জানি যে বাবা আসলে যেটুকু বিশ্বাস করতেন, যেটুকু মূল্যবোধ ধারণ করতেন, সেটার প্রতি উনি সত্যনিষ্ঠ ছিলেন, এবং সেইভাবে আমাদেরকে গড়ে তোলার চেষ্টা করেছেন। তো আমি আর বেশি কথা বলবো না, শুধু এটুকু বলি, বাংলাদেশের সাংবাদিকতা একটা বড় চ্যালেঞ্জের মুখে যাচ্ছে, এবং আপনারা যে সাংবাদিকতা এখন জানেন 5 বছর 10 বছর পরে সাংবাদিকতা থাকবে না। এটা এখন চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব। আমি নিজে যেহেতু সাংবাদিকতা, আমি নিজে সাংবাদিক ছিলাম, এবং সাংবাদিকতার শিক্ষক হিসেবে আমি পড়াচ্ছি, আমি দেখছি এবং বুঝতে পারছি আমাদের হাতে কিন্তু আসলে যে সমস্যাটা দাঁড়িয়ে গেছে, যে আমাদের যারা সাংবাদিক, আমরা যারা বিভিন্ন রকম রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে গেছি, সাংবাদিকরা কিন্তু কেউ আসলে কোনো অবস্থাতে কিন্তু আসলে আমাদের নিজেদের ঐক্যটাকে ধরে রাখতে পারেনি। না, 200 বছরের ইতিহাসে বাংলাদেশে সাংবাদিকরা কখনো ঐক্যবদ্ধ ছিল বলে আমার কখনো মনে হয়। যেহেতু আপনারা ঐক্যবদ্ধ না, সুতরাং এই রাজনৈতিক পরিচয় কিন্তু আপনাদেরকে আসলে বেঁচে থাকতে হবে, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু আসলে কোনো সলিউশন না। জনগণের পক্ষে কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি কি জনগণের পক্ষে নাকি কোনো দলের পক্ষে, এটাকে আসলে এসে ফয়সালাটা করতে হবে। তো আমি আসলে এই বেশি কথা না বলে অনেক কাছের কথাই বলা যেতে পারতো। আপনারা যারা এই আয়োজনটা করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কারণ আসলে আমরা যেটা হয়েছে আর কি, যে আব্বা কখনোই চাননি মানে কোনো অনুষ্ঠান করার জন্য, আমাদেরকে বলে গিয়েছিলেন, কিন্তু আমাদের প্রফেসর মাসুদ স্যার যখন আমাদেরকে রিকোয়েস্ট করেন, উনি একটা কথা বলেছিলেন যেটা আসলে আমার মনে দাগ কেটে গিয়েছিল, সেটা মার সঙ্গে কথা বলার ক্ষেত্রে কিন্তু আপনারা সম্মতিটা দিয়েছি। উনি বলেছেন যে তুমি তো রক্তের উত্তর রেখা, কিন্তু আমরা হচ্ছে আদর্শের উত্তর রেখা, কেন আমাদেরকে তুমি আমাদেরকে এই অনুষ্ঠান করার জন্য তুমি আসলে সহযোগিতা করবে না। তো সেই সূত্র ধরে আমি কিছু কথা আপনাদের সামনে বললাম, কারো যদি কোনো মনোক্ষুণ্ণ হন আপনারা ক্ষমা করে দেবেন। কিন্তু সন্তান হিসেবে আমি যেটুকু বলতে পারি সেটা হচ্ছে, আমি বাবার পায়ের যোগ্য যোগ্য না, কিন্তু আমি চেষ্টা করি বাবা যে আমাদেরকে সন্তান হিসাবে আমাদের মাঝে যে মূল্যবোধগুলোকে আমাদের মধ্যে প্রতিত করে গিয়েছেন, সেটা যে যেন মৃত্যু আমার জন্য সেটাকে ধারণ করে রাখতে পারি, সেটার জন্য সবাই আমাদের জন্য দোয়া করুন। সকলকে ধন্যবাদ।